শুভ সকাল ছাত্রছাত্রীরা। আমি বিশ্বনাথ ব্যানার্জি হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টার সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডে অধ্যয়ন করছ, তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, সেই কামনাই করি। তার আগে আমি পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই, তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যার জন্য আমরা আমাদের সামনে ক্লাস নিতে পারছি। সে যে আমাদেরকে এখন সুস্থ রেখেছেন, এজন্য তাকে ধন্যবাদ। আমি তোমাদেরকে বিগত ক্লাসে দশম অধ্যায় পড়িয়েছিলাম মজুদ নিয়ন্ত্রণ এবং মিতব্যয়ী লট আয়তন। গতদিন তোমাদেরকে আমি এই মিতব্যয়ী লট আয়তনের সূত্রটি পর্যন্ত দেখিয়েছিলাম। আসলে মিতব্যয়ী লট আয়তন ইওকিউ, ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি। এই ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি কি? এই ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি হলো যে মজুতের এমন একটি স্তর, যে স্তরে আসলে পণ্য অর্থাৎ কারখানার উৎপাদন চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না, পণ্যের সরবরাহ নিশ্চিত থাকবে, আবার অতিরিক্ত মজুত থাকবে না, যার জন্য প্রতিষ্ঠানের নগদ পুঁজির ঘাটতি হয়। এই জন্যই এই ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি ইওকিউ নির্ধারণ করা হয়। মজুত মালের মিতব্যয়ী আয়তন বা ফরমায়েশ আয়তন বলতে অর্ডার বা ফরমায়েশের সেই সাইজ বা এককে বোঝাবে যার মজুত ব্যয় সবচেয়ে কম হয়। অর্থাৎ পরিমাণ পণ্য ফরমায়েশ দিলে এই ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকবে। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা মিতব্যয়ী লট সাইজ নির্ধারণ করতে হলে মজুদ সম্পর্কিত ব্যয়সমূহ বিশ্লেষণ করতে হয়। মজুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয়গুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু ব্যয় আছে যেগুলো মজুদের পরিমাণ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, যেমন গুদাম খরচ, মালের অবনতি খরচ, সুদ, কর ইত্যাদি। আবার কিছু খরচ আছে যেগুলো মজুদের পরিমাণ বৃদ্ধি পেলেও খরচের পরিমাণ হ্রাস পায়, যেমন সংস্থাপন ব্যয়, মালের প্রত্যক্ষ খরচ, মালের সংগ্রহ খরচ ইত্যাদি। তা আমরা এই মিতব্যয়ী লট সাইজ নির্ধারণ করার যে পদ্ধতি রয়েছে, এখানে তিনটি পদ্ধতি আমরা দেখতে পাই। একটা হলো গাণিতিক পদ্ধতি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মেথড, যেটা আমরা সংক্ষেপে ইওকিউ দিয়ে প্রকাশ করি। নাম্বার 2 সেটা ছিল লেখচিত্র পদ্ধতি, অর্থাৎ চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। আমরা লেখচিত্র কম্পিটিশন সবাই এটা চিনি। সেই লেখচিত্রের মাধ্যমে এই ইওকিউটাকে দেখানো। নাম্বার 3 সারিবদ্ধকরণ পদ্ধতি, অর্থাৎ টেবুলার মেথড। এই মেথডে একটা নির্দিষ্ট সকেটে তার মধ্য দিয়ে আর কি ইওকিউ নির্ণয় করা হয়। আমি তোমাদেরকে এই ইওকিউ নির্ণয় করার আগে নির্দেশটি দেখিয়েছিলাম, সেটা আমি এখন আজকে লিখছি। ইওকিউ equal to root over 2cd by h। এখানে আমরা জানি যে c সমান হচ্ছে কস্ট পার ইউনিট, আর d হলো আমাদের অ্যানুয়াল ডিমান্ড অর্থাৎ বার্ষিক চাহিদা, আর h হচ্ছে হোল্ডিং কস্ট অর্থাৎ প্রতি বছর প্রতি একক ধারণ ব্যয়। এটা h দ্বারা প্রকাশ করা হয়।
আমি এখন একটা অঙ্ক লিখছি তোমাদের, তোমরা একটু দেখে নিবে। কোন কোম্পানির প্রতি মাসে 3000টি পণ্যের দরকার হয়, প্রতি ফরমায়েশ ব্যয় করে 120 টাকা, একক প্রতি 1 টাকা বহন খরচ করে, মালের প্রতি একক ক্রয় মূল্য 20 টাকা, কোম্পানির জন্য মিতব্যয়ী ফরমায়েশ একক বের করে। এখন আমরা এখানে কিভাবে করব? আমরা জানি যে এখানে আমাদের যে সূত্র, এখানে C = কস্ট পার ইউনিট, এখানে আমাদের কস্ট পার ইউনিট দেওয়া আছে, এই যে ব্যয় 120 টাকা। ডি হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড, বাৎসরিক চাহিদা। আমাদের যে প্রতি মাসে 3000টি পণ্যের দরকার হয়, তাহলে 12 মাস, 12 মাসে কত হবে? 3000 গুণ 12, 3 12 36, তাহলে আমাদের অ্যানুয়াল ডিমান্ড হবে 36,000।
3 × 36,000। আর এইচ এখানে এইচ সমান ওই যে হোল্ডিং কস্ট, একক প্রতি হোল্ডিং কস্ট যেটা আছে দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে একক প্রতি 1 টাকা বহন খরচ পড়ে, তাহলে এটা আমাদের 1 টাকা। এইচ সমান 1 টাকা। সি ছিল কস্ট পার ইউনিট, এটা ছিল অ্যানুয়াল ডিমান্ড, আর এটা হলো হোল্ডিং কস্ট পার ইউনিট। এখন আমরা ওই সূত্রে এটি বসে দেখি কি বেরোয়। 2 থেকে যাবে, সি কস্ট পার ইউনিট ছিল 120 টাকা, আর ডি অ্যানুয়াল ডিমান্ড ছিল 36,000 টি, আর ডি সমান আমরা এখানে পেয়েছি হোল্ডিং কস্ট পার ইউনিট 1 টাকা। এখন আমাদের গুণ করে দিলেই বেরিয়ে যাবে 2 × 120 × 36,000 দিলে বেরোবে 86,40,000। এটা ক্যালকুলেশন করলে বেরোবে 86,40,000। তার বর্গমূল করলে আমরা পাবো এই 2,940 টাকা প্রায়। তাহলে ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি হবে 2,939 একক প্রায়, অর্থাৎ যখনই আমাদের মজুদটা এই স্তরে চলে আসবে তখন আমাদেরকে আবার ফরমাইশ দিতে হবে, অর্থাৎ এই মজুদ স্তরটা সবসময়ের জন্য আমাদেরকে ধরে রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে আমাদের কাঙ্ক্ষিত বা কাম্য যে স্তরটা, সেই স্তরটা হলো আমাদের এই 2,939। এটাকে ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি বলা হয়। আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি।
খেয়াল করো, রহমান এন্টারপ্রাইজের প্রতি একক 20 টাকা মূল্যে প্রতি মাসে 10,000 একক মালের উৎপাদন হয়। ফরমাশ করতে প্রতি ফরমাশে প্রতিষ্ঠানকে 200 টাকা ব্যয় হয়। প্রতি বছর কোম্পানিকে একক প্রতি 2 টাকা ব্যয় করতে হয়। উপরন্তু কোম্পানিকে সুদ, ওজন ঘাটতি প্রভৃতি বাবদ 5% বহন করতে হয়। তার কি পরিমাণ ফরমাশ দিলে ব্যয় সর্বনিম্ন পর্যায়ে পড়বে? তাহলে এখানে আমরা এখন বের করব কস্ট। কস্ট আমাদের কি পড়ছে? এখানে কস্ট আছে 200 টাকা। সেই সমান আমরা এখানে 200 টাকা পাচ্ছি। অ্যানুয়াল ডিমান্ড প্রত্যেক মাসে হচ্ছে 10,000, তাহলে 10,000 গুণ 12, তাহলে 1,20,000। এই 1,20,000 হচ্ছে আমাদের বার্ষিক চাহিদা। তারপর আছে আমাদের এখানে হোল্ডিং কস্ট। এখানে হোল্ডিং কস্ট দেখো এই যে 2 টাকা আছে, এই হোল্ডিং কস্ট সমান 2 টাকা। তাহলে আমরা এখানে সেই একই সূত্রে বসিয়ে দেব। √2 into C 200, annual demand 1,20,000 by holding cost 2। এখানে আমাদের রুট ওভার করলে বেরোবে 20 লক্ষ। 20 লক্ষর বর্গমূল করলে হয় 1,414 টাকা। এই একটা এককে আসলে তাকে আবার পুরো ফরমাইশ দিতে হবে। এই হলো মোটামুটি আমাদের ইওকিউ নির্ধারণের একটি প্রসেস। তারপর আমাদের যে বিল কার্ড, যেটা আমরা বলি বিল কার্ড হচ্ছে মাল ক্রয় করলে মালের গায়ে একটু ওই অর্ডারের পরিমাণ এবং একটা প্রতি ব্যয় লিখে যে কার্ড দেওয়া যায় তাকে বলা হয় বিল কার্ড। তারপর আছে লিখো এবং ফিকো। লিখো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর ফিকো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ মাল স্টুডেন্ট সেখান থেকে যখন কারখানায় যাবে, যেটা আগে আসলে আগে যাবে পদ্ধতি, সেটা হলো আমাদের ফিকো। আর যেটা লিখো লাস্ট ইন ফার্স্ট আউট, ওটা পরে আসলে আগে যাবে। ভঙ্গুর প্রকৃতির বা কাঁচামাল জাতীয় পণ্য যেগুলো সহজে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই লিখো অনুসরণ করা হয়। এটা হচ্ছে অর্থাৎ স্টক থেকে কারখানায় মাল যাওয়ার যে পদ্ধতি, সেটাই আমাদের লিখো এবং ফিকো পদ্ধতি। তোমরা এগুলি বাসায় একটু বেশি বেশি দেখবে। আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।